হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিবিটি একাডেমি। তোমাদের ডব্লিউবিপি কেপি এক্সাম 2025 কে টার্গেট করে আমরা দেখো জিকে যে প্র্যাকটিস সেটটি লঞ্চ করেছিলাম তার কিন্তু আজ দ্বিতীয় ক্লাস। তো ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দুর্দান্তপূর্ণ হতে চলেছে। এই লেভেলের কন্টেন্ট আমি তোমাদের একটা কথা বলে রাখছি, তোমরা গোটা ইউটিউবে কোথাও পাবে না। এত বড় কিন্তু একটা কথা আমি বলে রাখলাম, গোটা ইউটিউবে এই কন্টেন্ট তোমরা কিন্তু কোথাও পাবে না। তো ক্লাসটির পিডিএফও কিন্তু তোমরা সম্পূর্ণ ফ্রি অফ কস্টে পেয়ে যাবে। ক্লাসটি দুর্দান্ত এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে। শুরু করব আজকের প্রথম প্রশ্ন উত্তর দিয়ে। 50টা প্রশ্ন কিন্তু আজ আমরা আলোচনা করব। ক্লাসটিকে অবশ্যই সবাই কিন্তু শেষ পর্যন্ত কিন্তু মনোযোগ সহকারে দেখবে। দেখো কোশ্চেন নাম্বার 1 কি বলছে, ভারতের প্রথম অস্কার পুরস্কার বিজয়ী কে ছিলেন? ডান দিকে ছবিটা দেখতে পেয়ে যাচ্ছ, ইনি কে? ইনি হলেন আমাদের কি শ্রীমতী ভানু আথাইয়া। দেখো ভানু আথাইয়া আমাদের কত সালে অস্কার পুরস্কার পায়? দেখো আমাদের 1983 সালে ভানু আথাইয়া অস্কার পুরস্কার পেয়েছিল। আচ্ছা কিসের জন্য অস্কার পুরস্কার পেয়েছিল আমি যদি জিজ্ঞাসা করি, মনে রেখে দেবে যে গান্ধী চলচ্চিত্রের জন্য কিন্তু অস্কার পুরস্কার ভানু আথাইয়া পেয়েছিল। অর্থাৎ গান্ধী যে চলচ্চিত্র, তো এটা কি কাজ করেছিল ভানু আথাইয়া? মনে রেখে দেবে যে গান্ধী চলচ্চিত্রে পোশাক ডিজাইন মানে কি কস্টিউম ডিজাইনের জন্য কিন্তু ভানু আথাইয়া অস্কার পুরস্কারটা কিন্তু জিতেছিল। আচ্ছা মনে রেখে দিবে আরেকটা ছোট্ট করে, 1929 সাল থেকে কিন্তু আমাদের এই অস্কার পুরস্কারটা কিন্তু চালু করা হয়েছিল। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেন চলে যাবো। এটার কারেক্ট আনসার অপশন নাম্বার দেখো সি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। ক্লিয়ার? নেক্সট আমরা পরবর্তী কোশ্চেন নাম্বার দেখো 2 তে চলে যাবো। বলছে দ্বিতীয় পরশুরাম উপাধিটি কার? দেখো দ্বিতীয় পরশুরাম কাকে বলা হতো? কনিষ্ক, মিহিরকুল, অতীশ দীপঙ্কর না মহাপদ্মনন্দ? কাকে হবে সঠিক উত্তর? দেখো দ্বিতীয় যে পরশুরাম, এটার সঠিক উত্তর অপশন নাম্বার দেখো সি মহাপদ্মনন্দ কিন্তু আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। তোমরা ডান দিকে দেখো ছবিটা দেখতে পাবে। আচ্ছা এই মহাপদ্মনন্দ কি শুধুই দ্বিতীয় পরশুরাম উপাধিতে পরিচিত ছিলেন? অবশ্যই নয়, এর আরো দেখো দুটা তিনটা কিন্তু আমাদের উপাধি ছিল। কি দেখো, একরাট কার ছিল? মহাপদ্মনন্দের। আচ্ছা উগ্রসেন কার ছিল? উগ্রসেন আমাদের দেখো মহাপদ্মনন্দের। এছাড়াও কি ছিল? সর্বক্ষত্রিয়ান্তক, এটাও আমাদের মহাপদ্মনন্দের ছিল। তো এইগুলো কিন্তু অবশ্যই তোমাদের খেয়াল রাখতে হবে। ঠিক আছে, তোমাদের যে লেভেলের আমি কন্টেন্টটা কিন্তু দিচ্ছি, অবশ্যই আমি বলে রাখছি এত বড় কথা যে এই কন্টেন্ট তোমাদের দিকে ডিপলি এত সুন্দরভাবে কিন্তু ক্লাসটা কেউ করাবে না। অবশ্যই কিন্তু ক্লাসটাকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো। আজকের যে ক্লাসটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন্স গুলো কিন্তু আমি বারবার বলছি, 50টা কোশ্চেন্স কিন্তু আজকে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স তোমাদের ডব্লিউবিপি কেপি এসআই তোমরা যাই বলো না কেন। ঠিক আছে চলো তো এটাই দেখে নেবো কি বলছে। ভারতের ইতিহাসে 1943 খ্রিস্টাব্দে নিম্নলিখিত কোন কারণের জন্য বিখ্যাত ছিল? তোমরা দেখতে পাচ্ছ কি, দেখো সুভাষচন্দ্র বোস আর সাথে এটাকে লক্ষ্মী স্নেহগাল। দেখো লক্ষ্মী স্নেহগাল, তো এরা দুজনে মিলে মানে অ্যাকচুয়ালি আমাদের সুভাষচন্দ্র বোস কি করেছিল না, আজাদ হিন্দ বাহিনী 1943 সালে এটা কিন্তু গড়ে উঠেছিল। তো এই ইনসিডেন্টটার জন্য কিন্তু বিখ্যাত আমাদের 1943 সালটা। ঠিক আছে, এখানে সঠিক উত্তরটা কি হবে? অপশন নাম্বার দেখো সি কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে। আচ্ছা এই 1943 সালে আরেকটা জিনিস মনে রাখবে, সুভাষচন্দ্র বোস কি করেছিল? দেখো আমাদের যে আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জ আছে না, তো ওই দুটোর নামটাকে চেঞ্জ করে কি করেছিল না শহীদ ও স্বরাজ কিন্তু নামটা দিয়েছিল। এটা কিন্তু খেয়াল রেখে দিবে, শহীদ ও স্বরাজ নামটা কবে দেয় আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের? মনে রাখবে 1943 সাল কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে। বোঝা গেল? তো এইভাবে কিন্তু রিলেট করে করে পড়তে হয়। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 4 কি বলছে, যে কোন দ্রাঘিমা রেখা ভারতের প্রমাণ সময়কে নির্দেশ করে? কোন দ্রাঘিমা রেখা? আমাদের 80 ডিগ্রি পূর্ব, 88 ডিগ্রি, আমাদের 88.5 ডিগ্রি পূর্ব, না আমাদের 82.5 ডিগ্রি পূর্ব? কোনটাই নয়। কোনটা কারেক্ট হবে? অপশন নাম্বার দেখো বিটা, আমাদের 82.5 ডিগ্রি পূর্ব কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে এখানে কোশ্চেন নাম্বার দেখো 4 এর জন্য। ঠিক আছে, কি বললাম? এবারে দেখো এই যে 82.5 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা এটা কোথায় আছে মনে রাখবে। এই যে লোকেশনটা তোমরা দেখতে পাচ্ছ কি, এই লোকেশনটা দেখো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কোথায়? এটা হচ্ছে ইউপির কোথায়? ইউপি হচ্ছে দেখো মির্জাপুর। কি বললাম? ইউপি উত্তরপ্রদেশের মির্জাপুরে কিন্তু আমাদের এই 82.5 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখাটা কিন্তু গিয়েছে। ঠিক আছে, এটা কিন্তু খেয়াল রেখেই যাবে। তো কোশ্চেন নাম্বার 4 এর কারেক্ট আনসার অপশন নাম্বার দেখো বি কিন্তু সঠিক হয়ে যাবে। নেক্সট আমরা চলে যাব কোশ্চেন নাম্বার দেখো 5 এ কি বলছে। দেখো বেঙ্গলি পত্রিকার সম্পাদক কে ছিলেন? মনে রেখে দেবে বেঙ্গলি পত্রিকার সম্পাদক ছিলেন আমাদের অপশন নাম্বার বি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কিন্তু কারেক্ট আনসার। তোমাদের দিকে যদি দেখো ছবিটা দেখাই, ছবিগুলো তোমাদের আমি এমনিতেই অ্যাড করি যাতে এগুলো তোমাদের মাথায় ব্রেনে ভালোভাবে কিন্তু গেঁথে যায়। ঠিক আছে, তো সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে কোশ্চেন নাম্বার দেখো 5 এর জন্য। আচ্ছা অক্ষয় কুমার দত্ত, বাকিগুলো একটু দেখে নাও তো। অক্ষয় কুমার দত্ত কোন পত্রিকার সম্পাদক ছিলেন? মনে রাখবে কি তত্ত্ববোধিনী। কি বললাম? তত্ত্ববোধিনী পত্রিকার কিন্তু সম্পাদক কিন্তু ছিলেন আমাদের এই অক্ষয় কুমার দত্ত। আচ্ছা শিশির কুমার ঘোষ কোন পত্রিকার সম্পাদক ছিলেন? মনে রেখে দিবে অমৃত বাজার।
কি বললাম, অমৃত বাজার পত্রিকার কিন্তু সম্পাদক ছিলেন এই শিশির কুমার ঘোষ। এন্ড বালগঙ্গাধর তিলক মনে রাখবে যে মারাঠা ও কেশরী কিন্তু পত্রিকার সম্পাদক আমাদের ছিল এই আমাদের বালগঙ্গাধর তিলক। ক্লিয়ার? এইগুলো কিন্তু অবশ্যই একটু একটু করে খেয়াল রাখবে। নেক্সট আমরা চলে যাব পরবর্তী কোশ্চেন নাম্বার দেখো 6 এ কি বলছে যে মাংস ও টমেটো বিপ্লব এই উৎপাদন বৃদ্ধির সাথে কোনটা সম্পর্কযুক্ত? দেখো শ্বেত বিপ্লব, বাদামি বিপ্লব, হলুদ বিপ্লব না লাল বিপ্লব, কোনটা কারেক্ট হয়ে যাবে? আচ্ছা, তোমাদের তার আগে জেনে রাখো এই যে শ্বেত বিপ্লব বলে ফেলো, তো শ্বেত বিপ্লবটা কিসের সাথে যুক্ত ছিল? মনে রাখবে যে দুগ্ধের উৎপাদন বৃদ্ধির সাথে কিন্তু আমাদের এই শ্বেত বিপ্লব যুক্ত। আচ্ছা, দুগ্ধের যে এই শ্বেত বিপ্লবের জনক কাকে বলা হয়? শ্বেত বিপ্লবের জনক যেমন আমাদের যদি বলা হয় যে সবুজ বিপ্লবের জনক এম.এস. স্বামীনাথন, তোমরা সবাই জানো। যদি বলা হয় তাহলে শ্বেত বিপ্লবের জনক মনে রেখে দেবে যে দুগ্ধ এই বিপ্লবের জনক কে ছিল? ভার্গিস কুরিয়েন। কি বললাম? ভার্গিস কুরিয়েন। ঠিক আছে, ভার্গিস কুরিয়েন। ক্লিয়ার? আচ্ছা, বাদামি বিপ্লব এটা কি? মনে রাখবে যে চামড়া আর কি অপ্রচলিত শক্তি কিন্তু হয়ে যাবে আমাদের বাদামি বিপ্লবের সাথে যুক্ত। ঠিক আছে? আচ্ছা, যদি তোমাদের বলা হয় হলুদ বিপ্লব, এটা মনে রাখবে যে তৈলবীজ। হলুদ বিপ্লবটা কি বললাম? হলুদ বিপ্লব হয়ে যাবে তৈলবীজের সাথে সম্পর্কযুক্ত, এবং লাল বিপ্লবটাই হয়ে যাচ্ছে তোমাদের মাংস এবং টমেটোর জন্য কিন্তু কারেক্ট আনসার। আচ্ছা, লাল বিপ্লবের সাথে যে আমাদের লাল বিপ্লবের জনক কাকে বলা হয়? যদি মনে বলা হয় এক্সামে যদি প্রশ্ন করা হয় লাল বিপ্লবের জনক, মনে রেখে দিবে কি নামটা? বিশাল তিওয়ারি। ঠিক আছে, বিশাল তিওয়ারি কিন্তু নামটা মনে রেখে দিবে। ক্লিয়ার? চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাবো। এটার সঠিক উত্তর তোমাদের অপশন নাম্বার দেখো ডি কিন্তু কারেক্ট হয়ে যাবে, লাল বিপ্লব। নেক্সট চলো কোশ্চেন নাম্বার দেখো 7 এ কি বলছে যে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যের ধারণাটি নেওয়া হয়েছে কোন দেশ থেকে? আচ্ছা, এই যে ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্য, এই মৌলিক কর্তব্য কোন দেশ থেকে নেওয়া হয়েছে? মনে রেখে দিবে অপশন নাম্বার দেখো বি, রাশিয়া তোমাদের কিন্তু কারেক্ট আনসার হয়ে। তো রাশিয়া থেকে কিন্তু আমাদের মৌলিক কর্তব্য নেওয়া হয়েছিল। আচ্ছা, আরেকটা মনে রেখে দিবে যে 5 ইয়ার প্ল্যানিং বা কি 5 ইয়ার প্ল্যানিং বা পঞ্চবার্ষিকী পরিকল্পনা 5 ইয়ার প্ল্যানিং বা পঞ্চবার্ষিকী পরিকল্পনা কিন্তু আমাদের নেওয়া হয়েছিল কোথা থেকে? রাশিয়া থেকে। কত সাল থেকে চালু হয় বলতো? 1951 থেকে 56 আমাদের প্রথম, তারপর 56 থেকে 61, এইভাবে তোমরা নিশ্চয়ই জেনে থাকবে যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা আমাদের কাজ করেছিল। আচ্ছা, দক্ষিণ আফ্রিকা থেকে বলে ফেলো তো। দেখো দক্ষিণ আফ্রিকা থেকে কি না সংবিধান সংশোধন, তোমরা নিশ্চয়ই সবাই শুনেছো সংবিধান সংশোধন আমাদের দক্ষিণ আফ্রিকা থেকে কিন্তু নেওয়া হয়েছিল। কত নাম্বার আর্টিকেল যদি বলা হয়? মনে রাখবে আর্টিকেল নাম্বার কত? 368 তে কিন্তু আমাদের এই সংবিধান সংশোধন আছে। আচ্ছা, আমেরিকা থেকে কি নেওয়া হয়েছে? মনে রেখে দেবে প্রস্তাবনা কিন্তু আমাদের আমেরিকা থেকে নেওয়া হয়েছিল। এন্ড যদি আবার বলা হয় যে আরেকটা বলে ফেলো, মনে রাখবে কি না মৌলিক অধিকার। কি বললাম? মৌলিক অধিকার আমাদের নেওয়া হয়েছিল কোথা থেকে? আমাদের আমেরিকা থেকে। আচ্ছা, তো এবারে বলো যে আয়ারল্যান্ড, এখানে আর আয়ারল্যান্ডটা অপশন পড়ে আছে, এখান থেকে মনে রাখবে কি না ডিপিএসপি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, আমাদের যে মৌলিক কর্তব্যে যে নির্দেশমূলক নীতি সম্পর্ক ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, এগুলো কোথা থেকে নেওয়া হয়েছিল? আয়ারল্যান্ড থেকে। ঠিক আছে, তো এই যে কি পয়েন্টস গুলো বলছি এগুলো ভেরি ইম্পর্টেন্ট, যেগুলো তোমাদের বারবার কিন্তু এক্সামে আসে, তো সেইগুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। কোশ্চেন নাম্বার দেখো 8 এ কি বলছে যে সেল। আচ্ছা, এই সেলের সম্পূর্ণ নামটা আগে বলে ফেলো। এই সেলটা কত সালে স্থাপনা করা হয়? দেখো সেলের কি পুরো নামটা কি ছিল? আমাদের সেলের পুরো নাম ছিল দেখো স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড। এই যে দেখো স্টিল কোম্পানি। ঠিক আছে, ছবিটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, যেটার কার্যালয় কোথায় ছিল? দিল্লি কিন্তু মনে রেখে দিবে। কোথায় কার্যালয় বললাম? দিল্লিতে। তো সেলের পুরো নামটা কি? সাউথ এশিয়ান স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড। কি বললাম? স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, যেটা তোমাদের কিন্তু স্থাপন করা হয় 1954 সালে। ঠিক আছে, তো মনে রাখবে কারেক্ট আনসার তোমাদের অপশন নাম্বার দেখো এ হয়ে যাবে কোশ্চেন নাম্বার 8 এর জন্য কিন্তু রাইট আনসার। নেক্সট আমরা চলে যাব দেখো কোশ্চেন নাম্বার 9 কি বলছে দেখো নিয়োগের সময় রাষ্ট্রপতিকে শপথ বাক্য কে পাঠ করায়? ঠিক আছে, নিয়োগের সময় রাষ্ট্রপতিকে কে শপথ বাক্য পাঠ করিয়ে থাকে? তো কি হয়ে যাবে কারেক্ট আনসার তোমাদের অপশন নাম্বার দেখো ভারতের প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিও তোমরা বলতে পারো, কারেক্ট আনসার কিন্তু হয়ে যাবে। আচ্ছা, তো এখানে এই ব্যক্তিটাকে আমি যদি বলি যে রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করায় আমাদেরকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, তো এই ব্যক্তি দেখো আমাদের বর্তমানে 52তম, কততম বললাম? 52তম চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, আমাদের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। কি বললাম? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। আচ্ছা, তো নামটা কি একটু মনে রেখে দিবে, নামটা হয়ে যাচ্ছে আমাদের কি না বি আর গাভাই কিন্তু এনার নাম।
ক্লিয়ার? তো চলো এটার কারেক্ট আনসার তোমাদের অপশন নাম্বার দেখো আমাদের সি কিন্তু কারেক্ট হয়ে যাচ্ছে। আচ্ছা 51তম 52তম আগে একটু মনে রেখে দেবে যে 51তম আমাদের কিন্তু কে ছিল? সঞ্জীব খান্না। 51তম আমাদের প্রধান বিচারপতি কে ছিল? সঞ্জীব খান্না। 50তম যদি বলা হয় আমাদের কি হয়ে যাবে? ডিওয়াই চন্দ্রচূড়। ঠিক আছে, তো এইগুলো কিন্তু অবশ্যই খেয়াল রেখে দিতে হবে। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেন নাম্বার 10 চলে যাব। দেখো কি বলছে, সাধারণ কথাবার্তাতে, দেখো কোশ্চেন নাম্বার 10 বলছে যে সাধারণ কথাবার্তাতে শব্দের মাত্রাটা কত ডেসিবেলের মধ্যে থাকে। দেখো শব্দের পরিমাপ কিসে করা হয়? ডেসিবেল ইউনিটে। তো বলছে সাধারণ যে আমরা কথাবার্তা আমরা বলে থাকি এরকম, তো এতে শব্দের মাত্রাটা কোন ডেসিবেলে থাকে? দেখো 40, 80, 70 না 90 থেকে 100 ডেসিবেল। দেখো শব্দের যে সাধারণ মাত্রাতে ডেসিবেল, কারেক্ট আনসার অপশন নাম্বার দেখো এ হয়ে যাবে 40 ডেসিবেল তোমাদের কিন্তু সঠিক উত্তর। ঠিক আছে, খেয়াল রেখে দিবে। চলো নেক্সট আমরা চলে যাব কোশ্চেন নাম্বার দেখো 11 কি বলছে, যে প্রচন্ড বিস্ফোরণে কাঁচের জানালা যখন ফেটে যায় তখন এটি কোন শক্তি থেকে কোন শক্তিতে রূপান্তর হয়? দেখো বিস্ফোরণের ফলে কি হয় না, একটা শব্দ হয়, তো শব্দের ফলে কি হচ্ছে? কাঁচের দেখো জানালায় কিন্তু এইভাবে ভেঙে যাচ্ছে। তো এটা হবে অপশন নাম্বার সি, শব্দ শক্তি থেকে যান্ত্রিক শক্তি কিন্তু কারেক্ট আনসার। আচ্ছা তো বাকিগুলো দেখো এইগুলো নলে কিন্তু একটু একটু জেনে রাখো। দেখো যান্ত্রিক শক্তি থেকে তাপ শক্তি কিসের উদাহরণ? যান্ত্রিক শক্তি থেকে তাপ শক্তি। ধরো তুমি তোমার হাতটা নিজে যদি একটু ঘষা হয়, আর দুটো হাতকে যদি একসাথে ঘষা হয় তখন কি হবে? দেখো হাত দুটোর কাজের ফলে কি হচ্ছে? তাপ উৎপন্ন হচ্ছে। তো হাত ঘষা দেখো হয়ে যাবে তোমার কি? যান্ত্রিক শক্তি থেকে তাপ শক্তির উদাহরণ। আচ্ছা তাপ শক্তি থেকে রাসায়নিক শক্তির উদাহরণের একটা সূত্র তোমরা কিন্তু বলে ফেলো। দেখো কি হয়ে যাবে, তোমরা একটা ছোট্টবেলায় সরি ক্লাস 10 এ একটা দেখো একটা বিক্রিয়া করেছিলে যে CaCO3 কি না আমাদের যে CaCO3 মানে কি? চুনাপাথর। তো এখানে দেখো যখন কি করা হয় না, এখানে যখন হচ্ছে যে তাপ দেওয়া হয়, এইভাবে যখন তাপ দেওয়া হয় তখন কি হয় না, CaO প্লাস CO2 ক্যালসিয়াম অক্সাইড এবং দেখো কার্বন ডাই অক্সাইড কিন্তু উৎপন্ন হয়। তো দেখো তাপ শক্তি থেকে কি হলো না, রাসায়নিক শক্তি থেকে দেখো বিক্রিয়া হয়, দুটো কিন্তু ক্যালসিয়াম অক্সাইড এবং দেখো কার্বন ডাই অক্সাইড কিন্তু এখানে উৎপন্ন হয়ে গেল। তো এটা হচ্ছে দেখো তাপ শক্তি থেকে কি না রাসায়নিক শক্তির কিন্তু উদাহরণ। আচ্ছা আলোক শক্তি থেকে রাসায়নিক শক্তি, এটার একটা উদাহরণ বলে ফেলো। দেখো কি না সালোক সংশ্লেষ। তো দেখো সালোক সংশ্লেষের উদাহরণ কি না আলোক শক্তি থেকে রাসায়নিক শক্তি। আলো আমাদের গাছের পাতাতে পড়ে, তো সেখান থেকে কি হয়? খাবার তৈরি হয়। তো এটা হয়ে যাচ্ছে আমাদের অপশন নাম্বার দেখো সি হয়ে যাবে কোশ্চেন নাম্বার দেখো 11 এর কারেক্ট আনসার। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার দেখো 12 কি বলছে, যে ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক NH7 এটা কোন স্থান থেকে কোন স্থানে বিস্তৃত? মনে রেখে দিবে। দেখো তোমাদের এখানে তোমরা NH7 দেখছো, কিন্তু দেখো এখানে আমি উদাহরণস্বরূপ NH44 দিয়েছি। একটা কথা মনে রাখবে যে NH এখন যেটা NH44 সেটারই কিন্তু পূর্ব নাম ছিল NH7, যেটা কিন্তু কোথায়? বারাণসী থেকে কন্যাকুমারী পর্যন্ত কিন্তু বিস্তৃত ছিল। বর্তমানে যদি বলা হয় যে NH44 এটা কোথা থেকে আছে? এটা আছে তোমাদের কি? শ্রীনগর। কি বললাম? শ্রীনগর থেকে কোথায়? কন্যাকুমারী। ঠিক আছে, খেয়াল রেখে দেবে। তাহলে কোথা থেকে কোথা পর্যন্ত বললাম? শ্রীনগর থেকে কন্যাকুমারী হয়ে যাবে তোমাদের NH44 কিন্তু কারেক্ট আনসার। ঠিক আছে, চলো নেক্সট আমরা চলে যাবো আমাদের দেখো পরবর্তী কোশ্চেন নাম্বার দেখো 13 দিয়ে আমাদের কি বলা হচ্ছে, যে কোন বিখ্যাত ব্যক্তি দ্য গ্রেটেস্ট নামে পরিচিত ছিল? দেখো দ্য গ্রেটেস্ট কাকে বলা হতো? ধ্যানচাঁদ, নেপোলিয়ন বোনাপার্ট না মোহাম্মদ আলী না উইলিয়াম শেক্সপিয়ার? কোনটা কারেক্ট হবে? সঠিকটা কোনটা হবে তোমরা কিন্তু বলার চেষ্টা করো, কোনটা হবে? অপশন নাম্বার দেখো সি, মোহাম্মদ আলীকে কিন্তু আমাদের বলা হতো কি দ্য গ্রেটেস্ট নামে, কিন্তু উনি আমাদের পরিচিত ছিল। আচ্ছা মোহাম্মদ আলী কোন ফিল্ডের সাথে যুক্ত ছিল? মনে রেখে দেবে এই যে দেখো বক্সিং খেলার সাথে, বক্সিং ফিল্ডের সাথে, বক্সিং ক্রীড়া প্রতিযোগিতার সাথে কিন্তু ছিল এই যুক্ত মোহাম্মদ আলী। চলো ওনাকে কিন্তু গ্রেটেস্ট নামে কিন্তু ডাকা হতো। নেক্সট চলে যাবো আমাদের দেখো কোশ্চেন নাম্বার 14 এ কি বলছে, যে অর্নিথোলজিটা কি? দেখো পাখি সংক্রান্ত যদি গবেষণাকে করা হয় তখন সেটাকে কি বলা হয়? অর্নিথোলজি কিন্তু পাখি সংক্রান্ত গবেষণা। ঠিক আছে, আচ্ছা ফল ও ফলের চাষ এটাকে কি বলে? একটু ছোট্ট করে বলে ফেলে তো। দেখো ফল ও ফলের চাষ এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় দেখো পোমাম কালচার। ঠিক আছে, অবশ্যই কিন্তু খেয়াল রেখে দিবি। চলো নেক্সট আমরা পরবর্তী কোশ্চেন নাম্বার দেখো 15 এ চলে যাচ্ছি। দেখো ক্লাসটি অবশ্যই ভালো লাগছে, আমি আশা করছি সকলেই খুব সুন্দর কিন্তু এই ধরনের ক্লাস আমি তোমাদের জন্য প্রতিনিয়ত নিয়ে চলে আসবো। অবশ্যই কিন্তু ক্লাসটিকে একটি ছোট্ট করে কিন্তু আমি তোমাদের কাছে রিকোয়েস্ট রাখলাম, একটি ছোট্ট কিন্তু জাস্ট লাইকের। ওকে চলো নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার দেখো 15 এ কি বলছে, যে সিমুক কে ছিলেন? দেখো তাড়াতাড়ি বলে ফেলো। সিমুক কে ছিলেন? দেখো সঠিক উত্তর কি হয়ে যাবে? আমাদের অপশন নাম্বার দেখো এ হয়ে যাবে কিন্তু এখানে কারেক্ট আনসার। কি না সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে আমাদের সিমুক। আচ্ছা সাতবাহন বংশের যদি বলা হয় শ্রেষ্ঠ, সাতবাহন বংশের শ্রেষ্ঠ যদি বলা হয় রাজা, তখন কি হয়ে যাবে? মনে রাখবে কি গৌতমী
পুত্র সাতকর্ণী, কি বললাম গৌতমী পুত্র সাতকর্ণী হয়ে যাবে সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা। আচ্ছা হর্ষাঙ্ক বংশের শ্রেষ্ঠ রাজাটা তাহলে এখানে কে বলে ফেলে, এই যে চারটা অপশন, এই চারটা অপশন আমরা একটু ডিসকাস করে নিই। হর্ষাঙ্ক বংশের শ্রেষ্ঠ রাজা কে? অজাতশত্রু, মনে রেখে দেবে কি হর্ষাঙ্ক বংশের শ্রেষ্ঠ রাজা হচ্ছে অজাতশত্রু, ক্লিয়ার। আচ্ছা কুষাণ বংশের প্রতিষ্ঠাতা কে? দেখো কুজুল কদফিসিস, কুষাণ বংশের প্রতিষ্ঠাতা হবে কে? কুজুল কদফিসিস। আচ্ছা ঠিক আছে, নেক্সট আমরা দেখে নেব বলছে কি রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা, এটা কে ছিল? মনে রেখে দেবে কি না দন্তি দুর্গ, কি বললাম রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কিন্তু আমাদের হয়ে যাবে দন্তি দুর্গ কিন্তু কারেক্ট आंसर। ঠিক আছে চলো নেক্সট আমরা চলে যাই পরবর্তী কোশ্চেন নাম্বার দেখো 6 নাকি, দেখো এখানে দেখো তোমাদের কুষাণ বংশের সেই সময়কালে একটা প্রচলিত দেখো মুদ্রার কিন্তু এখানে ছবিটা দেওয়া হয়েছে, মনে রাখতে পারো। নেক্সট আমরা চলে যাচ্ছি দেখো কোশ্চেন নাম্বার 16 কি বলছে যে সিন্ধু সভ্যতার অন্যতম স্থান বনওয়ালি ভারতের বর্তমানে কোথায় অবস্থিত? এই যে তোমরা দেখতে পাচ্ছ এই যে বনওয়ালি, এটা মনে রাখবে ভারতের কোথায়? ভারতের হয়ে যাবে দেখো হরিয়ানা কিন্তু কারেক্ট आंसर। বনওয়ালিটা সিন্ধু সভ্যতার অন্যতম স্থান কোথায় অবস্থিত? তাহলে হরিয়ানা কিন্তু কারেক্ট হয়ে যাবে। আচ্ছা সিন্ধু সভ্যতায় একটা কিন্তু দেখো বন্দর ছিল, কি বন্দর? না লোথাল, মনে রেখে দিবে এই যে লোথাল বন্দরটা এটা কিন্তু গুজরাটে ছিল। চলো নেক্সট আমরা চলে যাব পরবর্তী কোশ্চেন নাম্বার দেখো আমাদের 17 তে কি বলছে ওয়েটিং ফর দা মহাত্মা বইটির লেখক কে? এই যে ব্যক্তি, এই ব্যক্তিটার নাম কি? অপশন নাম্বার দেখো ডি আর কে নারায়ণ কিন্তু কারেক্ট आंसर হয়ে যাবে। কি বললাম ওয়েটিং ফর দা মহাত্মা বইটির লেখক, সঠিক উত্তর আমাদের আর কে নারায়ণ কিন্তু কারেক্ট হবে। নেক্সট আমরা চলে যাব পরবর্তী দেখো কোশ্চেন নাম্বার 18 তে কি বলছে বিশু এটা কোন রাজ্যের একটা জনপ্রিয় উৎসব? তোমরা দেখতে পাচ্ছ ডান দিকে দেখো ছবিটা দিয়েছে উৎসবটা, তো এটা দেখো হয়ে যাবে কোথায়? কেরালা তোমাদের কিন্তু রাইট आंसर হয়ে যাবে। কি বললাম কেরালার কিন্তু একটি জনপ্রিয় উৎসব বিশু। আরেকটা মনে রাখবে কেরালায় দেখো একটা নৌকা বাইচের কিন্তু উৎসব হয়, কি নামটা? ওনাম কিন্তু মনে রেখে দিবে, ওনাম হচ্ছে কেরালার একটি ফেমাস নৌকা বাইচের উৎসব, ঠিক আছে। আচ্ছা কর্ণাটকের তাহলে একটা জনপ্রিয় উৎসব তাড়াতাড়ি সবাই বলে ফেলতো, মনে রেখে দেবে কি উগাডি, কি বললাম উগাডি কিন্তু কর্ণাটকের একটি জনপ্রিয় উৎসব। উগাডিটা কর্ণাটকেও হয়ে থাকে, অন্ধ্রপ্রদেশেও হয়ে থাকে। আচ্ছা উড়িষ্যার জনপ্রিয় উৎসব কি? দেখো রথযাত্রা, তোমরা সবাই জানো পুরীর রথযাত্রা তাহলে আমাদের উড়িষ্যার একটি কিন্তু জনপ্রিয় উৎসব। আচ্ছা মহারাষ্ট্রের তাহলে একটি জনপ্রিয় উৎসব বলে ফেলো, মনে রাখবে কি না দহি হান্ডি কিন্তু আমাদের মহারাষ্ট্রের একটি কিন্তু জনপ্রিয় উৎসব, ক্লিয়ার। নেক্সট আমরা তাহলে পরবর্তী কোশ্চেন আমরা দেখো 19 আমরা চলে যাব কি বলছে 19 কি বলছে দেখো আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের কোন দেখো জেলাটি বৃহত্তম? তোমরা দেখো এই যে একটা পশ্চিমবঙ্গে দেখো আমাদের এখানে চিত্র দিয়ে আছে, তো পশ্চিমবঙ্গে তোমরা কিছুটা আন্দাজ করতে পারছো এই জায়গাটা কি? এই জায়গাটা আমাদের হচ্ছে সাউথ 24 পরগনা, তাহলে আয়তনের মধ্যে আমাদের কি হয়ে যাবে? ছবিটা দিয়ে রেখেছি সেই জন্যই মনে রাখবে যে পশ্চিমবঙ্গের কিন্তু সর্বদক্ষিণের দিকে আছে আমাদের দক্ষিণ 24 পরগনা, এটাই কিন্তু আমাদের হয়ে যাবে আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের কিন্তু বৃহত্তম জেলা। আচ্ছা তাহলে আমরা বৃহত্তমটা তো জানলাম, তাহলে যদি বলা হয় ক্ষুদ্রতম কি? আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের বৃহত্তম জানলাম দক্ষিণ 24 পরগনা, তাহলে কি ক্ষুদ্রতমটা কি? মনে রেখে দেবে কলকাতা। তোমরা নাম শুনে রাখবে যে কলকাতা হচ্ছে যে আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের কি না ক্ষুদ্রতম জেলা, ঠিক আছে। আচ্ছা যদি বলা হয় যে আয়তনের দিক থেকে গেল বৃহত্তম ক্ষুদ্রতম, যদি বলা হয় যে পশ্চিমবঙ্গের সবথেকে জনবসতিপূর্ণ মানে ঘন জনবসতিপূর্ণ যদি জেলা বলা হয় তখন কি মনে রাখবে? ঘন জনবসতিপূর্ণ যদি জেলা বলা হয় তখন মনে রাখবে কি না উত্তর 24 পরগনা, ক্লিয়ার। আর যদি বলা হয় যে জনসংখ্যায় সবথেকে কম যদি বলা হয় তখন মনে রাখবে নাকি না কালিম্পং, কি বললাম কালিম্পং কিন্তু সবথেকে কম ঘনবসতিপূর্ণ কিন্তু এলাকা। চলো নেক্সট আমরা চলে যাব আমাদের পরবর্তী কোশ্চেন নাম্বার দেখো 20 তে কি বলছে। আচ্ছা ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবে এন্ড শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে কিন্তু ক্লাসটিকে। আচ্ছা তোমরা একটা জিনিস কিন্তু মাঝে মধ্যে প্রশ্ন কিন্তু তোমাদের মাথায় জাগে যে স্যার কেন লাইক বা সাবস্ক্রাইব আমরা কেন করব, যে আমাদের এটা করে কি হবে? একটা কথা বলছি শোনো, এই যে ক্লাসটা আজকে 50টা আমি কিন্তু কোশ্চেন এত সুন্দর লেভেলের নিয়ে এসেছি, যেটার কিন্তু সম্পূর্ণ কিন্তু তোমাদের কি যে ফ্রি পিডিএফ কিন্তু আমি দিয়ে দেবো, তো ফ্রি পিডিএফ দিচ্ছি, এত কষ্ট করছি তোমাদের জন্য। ক্লাসটা যদি তোমরা একটা লাইক করো আমি বুঝবো যে হ্যাঁ যে আমি 100টা তোমাদের ধরো আজকে লাইকের কিন্তু এম করলাম 100টা, ঠিক আছে। তো 100টা লাইক যখন তোমরা করবে আমি কি ভাববো যে হ্যাঁ আমার ক্লাসটা ছেলেদের পছন্দ, তো নেক্সট টাইম আমি প্রতিদিন এই ধরনের কিন্তু ক্লাস তোমাদের কাছে নিয়ে আসার চেষ্টা করব। সেই জন্যই বলছি লাইক করো এন্ড ক্লাসটাকে কিন্তু সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে পরবর্তী নেক্সট কিন্তু ভিডিও পাওয়ার জন্য। আর অবশ্যই বলবো যারা কিন্তু আমাদের সিবিটি একাডেমি টেলিগ্রাম গ্রুপে কিন্তু জয়েন নাই, দেখো লিংক তোমরা কিন্তু ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকে দেখো আমাদের এই যে সিবিটি একাডেমি দেখো টেলিগ্রাম গ্রুপ তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে। প্রত্যেকটা ক্লাসের কিন্তু আমরা সম্পূর্ণ ফ্রি অফ কস্টে কিন্তু পিডিএফ দিয়ে থাকি, অবশ্যই আমাদের কিন্তু টেলিগ্রামে তোমরা যুক্ত হয়ে যাও।
চলো নেক্সট আমরা চলে যাবো আমাদের দেখো পরবর্তী কোয়েশ্চেন। আমরা দেখো 20 তে কি বলছে যে সরস্বতী নদীর অস্তিত্ব সন্ধানের জন্য নিচের কোন কমিটি তৈরি হয়েছিল? বলো প্রিভি কৃষ্ণ কমিটি, না কে এস বালদিয়া কমিটি, না এম নরসিংহ কমিটি, না ডি চতুর্বেদী কমিটি? কোনটা কারেক্ট হবে? এখানে মনে রাখবে সরস্বতী নদীর অস্তিত্ব সন্ধানের জন্য কিন্তু আমাদের এই যে কে এস ভালদিয়া এই কমিটিটা কিন্তু গঠিত হয়েছিল। ঠিক আছে, এটা কিন্তু অবশ্যই খেয়াল রেখে দিতে হবে, তোমাদের ভেরি এই কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট। চলো নেক্সট আমরা চলে যাব আমাদের পরবর্তী কোশ্চেন। দেখো কত সুন্দর একটা ডান দিকে একটা দেখো পাখির ছবি দেওয়া আছে, আগে কোশ্চেনটা পড়ে নাও। দেখো কি বলছে যে কিউই, এই যে কিউই, এই কিউইটা কোন দেশের জাতীয় প্রতীক? দেখো এই যে কিউই পাখি, এটা দেখো একটা সুন্দর পাখিটা, এটা কিন্তু আমাদের কোথায়? নিউজিল্যান্ডের জাতীয় প্রতীক। তাহলে মনে রেখে দেবে যে কিউই পাখি আমাদের কোথাকার? নিউজিল্যান্ডের কিন্তু জাতীয় প্রতীক। তাহলে দেখো মনে থাকবে কত সুন্দর দেখো এটা। চলো নেক্সট আমরা চলে যাবো আমাদের দেখো কোয়েশ্চেন নাম্বার 22 তে। দেখো কি বলছে যে ভারতের কোন জেলাটি আয়তনে সবথেকে ছোট? দেখো ভারতের কোন জেলা আয়তনে সবথেকে ছোট? তোমাদের আগে ছোট্টটা জানার আগে বলে রাখো তো যে ভারতের কোন জেলা আয়তনে সবথেকে বড়? ভারতের কোন জেলা আয়তনে সবথেকে বড়? মনে রাখবে যে কচ্ছ, কচ্ছ জেলাটা কিন্তু ভারতের সবথেকে আয়তনে বড় জেলা। আচ্ছা এটা কোথায় আছে? মনে রাখবে গুজরাট সবথেকে বড় জেলা, যে গুজরাটের, আমাদের গুজরাট রাজ্যের কচ্ছ জেলা কিন্তু ভারতের সবথেকে আয়তনে বড় জেলা। আচ্ছা তাহলে এবারে আমাদের বলে ফেলো যে ছোট জেলা কোনটা? দেখো মাহে হয়ে যাবে কিন্তু এখানে আমাদের কারেক্ট আনসার। তাহলে আচ্ছা মাহেটা এটা কোথায় আছে? দেখো মনে রাখবে কি না পন্ডিচেরি, পন্ডিচেরি, পন্ডিচেরি এটা কিন্তু আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। আচ্ছা এই যে পন্ডিচেরি এটা কোথায় আছে? মনে রাখবে কি দেখো না তামিলনাড়ু, তামিলনাড়ুতে কিন্তু, আচ্ছা লিখে দিচ্ছি দেখো একটু, তামিলনাড়ু। ঠিক আছে, দেখো তামিলনাড়ুতে কিন্তু আমাদের এই পন্ডিচেরির মাহেটা, এটা আমাদের ভারতের সবথেকে ক্ষুদ্র জেলা। ক্লিয়ার, মনে রেখে দেবে। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেন আমরা দেখো 23 তে চলে যাবো যে কে লিখেছে নেভার গান্ধী নট এগেইন। ভেরি আবারও একটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, বারবার বলছি আজকে যতগুলো কোশ্চেন আছে কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। তো এইটার যে সঠিক উত্তরটা কি হয়ে যাবে? আর কে নারায়ণ, অরুণ শৈলী, নরসিমা রাও, না উমেশ সাইকেল? কি হবে সঠিক উত্তরটা? মনে রেখে দেবে যে উমেশ সাইকেলের কিন্তু লেখা নেভার গান্ধী নট এগেইন। ঠিক আছে, আবার বলছি নেভার গান্ধী নট এগেইন কিন্তু উমেশ সাইকেলের লেখা। নেক্সট চল কোশ্চেন নাম্বার 24 এ দেখো কি বলছে যে জওহর সাগর বাঁধ এটা কোন রাজ্যে অবস্থিত? দেখো জওহর সাগর বাঁধ, এই যে তোমরা দেখো সুন্দর ছবিটা দেখো দেখতে পেয়ে যাচ্ছ, এই ড্যাম, এই বাঁধটা, এই বাঁধটা কোন রাজ্যে অবস্থিত? সবার আগে বলে ফেলো তো জওহর সাগর বাঁধ এটা কোন নদী? এই যে নদী, এটা কি নদী? এটা হুইচ, এটা কোন রিভার? তো তোমরা আগে বলে ফেলো এটা কোন নদী। মনে রেখে দেবে যে কি না জওহর সাগর বাঁধটা আমাদের রাজস্থানে আছে, চম্বল নদীর উপরে। কোন নদী বললাম? রাজস্থানের চম্বল নদীর উপরে কিন্তু আমাদের এই জওহর সাগর বাঁধটা কিন্তু আছে। আচ্ছা চম্বল নদীর উপরে আরেকটা বাঁধ এরকম বলে ফেলো তো। দেখো চম্বল নদীর উপরে তোমাদের আরেকটা কিন্তু বাঁধ হয়ে যাবে কি না মহাত্মা গান্ধী, আচ্ছা ঠিক সরি ওটা মনে পড়ছে না। তো দেখো এটা চম্বল তোমার হয়ে যাবে কিন্তু কারেক্ট আনসার, চম্বলে কিন্তু এই জওহর সাগর বাঁধটা কিন্তু উপস্থিত আছে। ক্লিয়ার, তো রাজস্থান হয়ে যাচ্ছে সঠিক উত্তর। আচ্ছা তোমরা এখান থেকে আরেকটা বলে ফেলো যে দুলহস্তি প্রকল্প, কি বললাম? দুলহস্তি, দুলহস্তি এই প্রকল্পটা তোমার কোন নদীর উপরে আছে? নদীটা কোন নদী আর কোন জায়গায়, কোন রাজ্যে আমাদের আছে? তো সেইটা কিন্তু একটু বলে ফেলবে। ঠিক আছে, দুলহস্তি প্রকল্প এটা কিন্তু সবাই অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে কিন্তু জানাবে। ঠিক আছে, চলো আমরা নেক্সট আমরা পরবর্তী কোশ্চেন নাম্বার দেখো 25 এ কি বলছে দেখো চলে যাবো। কোশ্চেন নাম্বার 25 বলছে হিমালয়ে কোন শৃঙ্গটি দ্য গ্রেট ব্ল্যাক নামে পরিচিত? হিমালয়ের কোন শৃঙ্গ? দেখো ছবিটা দিয়ে দেখছি, মনে রেখে দেবে যে মাকালু, মাকালু হয়ে যাবে হিমালয়ের কি না সবথেকে শৃঙ্গটা দ্য গ্রেট ব্ল্যাক নামে কিন্তু পরিচিত। ঠিক আছে, তো সঠিক উত্তর অপশন নাম্বার সি হয়ে গেল। নেক্সট আমরা চলে যাবো কোশ্চেন নাম্বার 26 এ দেখো কি বলছে যে কোন সালে পশ্চিমবঙ্গের পশ্চিম দিনাজপুর জেলাটি কি না পশ্চিম দিনাজপুর জেলা ভেঙে উত্তর দিনাজপুর এন্ড দক্ষিণ দিনাজপুর এই দুই জেলায় বিভক্ত হয়েছিল? কোন সালে? দেখো সঠিক উত্তরটা কি 1992 সালে কি হয় না পশ্চিম দিনাজপুর ভেঙে কিন্তু উত্তর দিনাজপুর এন্ড দক্ষিণ দিনাজপুরে কিন্তু ভেঙে হয়ে বিভক্ত হয়ে যায়। ক্লিয়ার, আচ্ছা আরেকটা তোমরা এখান থেকে বলে ফেলো 2014 সালে এখানে কোন জেলাটা ভেঙেছিল বলতে পারবে কি কেউ? 2014 সালে কি কি ভেঙেছিল? মনে রাখবে যে জলপাইগুড়ি, কি বললাম? জলপাইগুড়ি থেকে ভেঙে কি হয়েছিল না আলিপুরদুয়ার, আলিপুরদুয়ার কিন্তু জলপাইগুড়ি থেকে ভেঙে হয় 2014 সালে। আচ্ছা আরেকটা বলে ফেলো তো 2002 সালে, এই সালে কি হয়েছিল? মনে রাখবে 2002 সালে পশ্চিমবঙ্গের কোন জেলাটা ভেঙেছিল? মনে রাখবে যে মেদিনীপুর, মেদিনীপুর কিন্তু ভেঙে হয়ে গিয়েছিল কি আমাদের পূর্ব মেদিনীপুর এন্ড পশ্চিম মেদিনীপুর। ঠিক আছে, এটা লিখলাম না, মনে রাখবে যে মেদিনীপুর 2002 সালে ভেঙে তোমাদের হয়ে গিয়েছিল কি পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর। চলো নেক্সট আমরা চলে যাবো আমাদের দেখো পরবর্তী কোশ্চেন নাম্বার 27 এ দেখো কি বলছে যে ভারতের জলসেচ
সব থেকে বেশি হয় কিসের সাহায্যে? দেখো ভারতের 3 ধরনের কিন্তু জলসেচ পদ্ধতি রয়েছে। দেখো কূপ বা নলকূপের সাহায্যে একটা হয়, একটা জলাশয়ের পদ্ধতির মাধ্যমে হয়, আর একটা দেখো খালের সাহায্যে হয়, খাল বা নদীর মাধ্যমে, ঠিক আছে? তো এই যে ভারতের জলসেচ, এটার মধ্যে মনে রাখবে যে সব থেকে বেশি হয় 61% দেখো এই কূপ ও নলকূপের সাহায্যে। যদি বলা হয় এটা কোথায় কোথায়, মনে রাখবে যে ইউপিতে হয়, উত্তরপ্রদেশ, আচ্ছা উত্তরপ্রদেশ হয়, দেখো পাঞ্জাব, কোথায় বললাম পাঞ্জাবে কিন্তু হয়ে থাকে, এন্ড তোমাদের কোথায় আরেকটা জায়গা মনে রাখবে যে পাঞ্জাব, উত্তরপ্রদেশ এন্ড কিন্তু তোমার বিহারে কিন্তু এই নল এবং কূপ এবং নলের মাধ্যমে কিন্তু সব থেকে বেশি কিন্তু জলসেচটা হয়ে থাকে। নেক্সট দেখো আরেকটা যদি বলে ফেলো, এই যে জলাশয়, জলাশয়ের মাধ্যমে কোথায় সব থেকে বেশি চাষ হয়, মনে রাখবে যে যে কি বললাম তামিলনাড়ু, তামিলনাড়ু এন্ড তোমাদের কিন্তু অন্ধ্রপ্রদেশের সব থেকে জলাশয়ের মাধ্যমে কিন্তু চাষটা বেশি হয়ে থাকে। এন্ড দেখো খালের সাহায্যে মনে রাখবে যে রাজস্থান আর যেতে তোমাদের সব থেকে বেশি কিন্তু খালের সাহায্যে কিন্তু সব থেকে বেশি চাষাবাদ হয়ে থাকে। চলো নেক্সট চলে যাবো আমরা, দেখো কোয়েশ্চেন নাম্বার 28 এ বলছি কি ভারতের তাপবিদ্যুৎ সংস্থা এনটিপিসি। আচ্ছা কোয়েশ্চেনের আগে সবাই আগে আমাকে বলো যে এনটিপিসির পুরো নামটা কি? এনটিপিসি ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন। কি বললাম এনটিপিসির পুরো নাম হচ্ছে কি ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন। এটা গঠিত হয়েছিল কত সালে? দেখো সঠিক উত্তর তোমাদের অপশন নাম্বার দেখো ডি 1975, 1975 সালে কিন্তু আমাদের এই ভারতীয় জাতীয় তাপবিদ্যুৎ সংস্থা এনটিপিসি কিন্তু গঠিত হয়। মনে রাখবে এটা কোথায় আছে? দিল্লি কিন্তু তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে। দিল্লিতে কিন্তু আমাদের এই তাপবিদ্যুৎ সংস্থা কিন্তু বর্তমানে আছে। চলো নেক্সট আমরা পরবর্তী চলে যাব। কোশ্চেন নাম্বার দেখো 29 এ কি বলছে যে এশিয়ার বৃহত্তম মহানগর, এই যে দেখতে পাচ্ছ এটা কি এশিয়ার বৃহত্তম, অ্যাকচুয়ালি এশিয়ার বৃহত্তম বললেও ছোট করা হয়, তোমার কি পৃথিবীর বৃহত্তম মহানগর, পৃথিবীর মধ্যে বৃহত্তম মহানগর এক, সেটাও আমাদের একটাই কিন্তু অপশন আমাদের কি টোকিও। টোকিও কোথায়? জাপান, জাপানের কিন্তু টোকিও হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার। ক্লিয়ার? তাহলে এশিয়ার বৃহত্তম মহানগর হয়ে যাবে অপশন নাম্বার দেখো ডি কিন্তু টোকিও হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 30 কি বলছে গৌতম বুদ্ধের পিতার নাম কি ছিল? দেখো গৌতম বুদ্ধের পিতার নাম কি ছিল? দেখো শুদ্ধোধন কিন্তু আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। আচ্ছা শুদ্ধোধন তো গৌতম বুদ্ধের পিতা আমরা মেনে নিলাম, তাহলে দেখো সবাই একটু বলে ফেলো তো গৌতম বুদ্ধের মাতার নাম কি, গৌতম বুদ্ধের স্ত্রীর নাম কি, এবং আমরা আরেকটা জানি যে গৌতম বুদ্ধের একটা কিন্তু ছেলে ছিল, তো গৌতম বুদ্ধের ছেলের নামটা কি? এগুলো কিন্তু অবশ্যই বলে ফেলবে। আর এই যে শাক্য, মনে রাখবে গৌতম বুদ্ধের যে পিতা শুদ্ধোধন তিনি কিন্তু শাক্য বংশের রাজা ছিল, ঠিক আছে? এটা কিন্তু খেয়াল রেখে দিবে। আচ্ছা তো মাতা, গৌতম বুদ্ধের মাতা ছিল দেখো আমাদের কি শুদ্ধোধন, মাতা ছিল দেখো মনে রাখবে যে মায়া দেবী, গৌতম বুদ্ধের মায়ের নাম কি বললাম মায়া দেবী। স্ত্রী কি ছিল? স্ত্রী ছিল দেখো যশোধরা, কি বললাম যশোধরা ছিল গৌতম বুদ্ধের স্ত্রীর নাম। এন্ড ছেলে পুত্র সন্তান একটা কিন্তু ছিল, তার নাম মনে রেখে দেবে রাহুল কিন্তু হয়ে যাবে। আচ্ছা সিদ্ধার্থ, দেখো এটা দেখো মহাবীরের বাবার নাম, কি বললাম মহাবীর, মহাবীরের দেখো বাবা, মহাবীরের বাবার নাম কিন্তু এই সিদ্ধার্থ কিন্তু ছিল, ঠিক আছে? তখন তাহলে এখানে আমাদের কারেক্ট আনসার তাহলে কি হয়ে গেল কোশ্চেন নাম্বার 30 এর জন্য অপশন নাম্বার দেখো এ হয়ে গেল কিন্তু আমাদের রাইট আনসার। চলো না আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। কোশ্চেন নাম্বার দেখো 31 এ কি বলছে যে নিউ ইন্ডিয়া পত্রিকাটির প্রকাশক কে ছিল? ডান দিকে দেখো ছবিটা দেখতে পাচ্ছ, এনাকে কিন্তু অনেকেই তোমরা চিনে থাকবে, এই যে নিউ ইন্ডিয়া এর প্রকাশক ছিল কে? অপশন নাম্বার দেখো এ অ্যানিমেশন কিন্তু এখানে আমাদের কারেক্ট আনসার হবে। নেক্সট চলো আমরা পরবর্তী কোশ্চেন নাম্বার চলে যাই। দেখো 32 তে দেখো কি বলছে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ, কি বললাম ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ কে গঠন করে? সবার আগে আমাকে বলে ফেলো ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ এটা কত সালে গঠিত হয়? মনে রাখবে 1942, 1942 সালে। কোথায়? না জাপান, জাপানের কোথায়? জাপানের টোকিওতে। এই যে আমরা একটা পড়লাম একটু আগে যে জাপানের টোকিও হচ্ছে যে ভারতের এই আমাদের সরি এশিয়ার বৃহত্তম মহানগর, এশিয়া বললে ছোট করা হয়, কি না আমাদের পৃথিবীর সবথেকে বৃহত্তম মহানগর আমাদের কি জাপানের টোকিও। তো এই জাপানের টোকিওতে কিন্তু 1942 সালে আমাদের কি করেছিল রাসবিহারী বসু কিন্তু ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট লিগ কিন্তু প্রতিষ্ঠা করেছিল। চলো তো সঠিক উত্তর অপশন নাম্বার দেখো সি কিন্তু এখানে কারেক্ট হয়ে যাবে। চলো এই যে তোমরা রাসবিহারী বসুর কিন্তু ছবিটা এখানে দেখে নাও। নেক্সট আমরা চলে যাব আমাদের পরবর্তী কোশ্চেন নাম্বার 33 তে দেখো কি বলছে যে ভারতের প্রধানমন্ত্রী হতে গেলে ন্যূনতম বয়স কত হওয়া দরকার? আচ্ছা এখানে অপশন নাম্বার দেখো এ আমাদের 25 কিন্তু কারেক্ট আনসার হবে। দাঁড়াও এখান থেকে অনেকগুলো কোশ্চেন্স কিন্তু তোমাদের এক্সামে আছে। দেখো 35 বছর, ন্যূনতম 35 বছর লাগে কার কার কোন যোগ্যতায় হতে গেলে? মনে রাখবে কি না রাষ্ট্রপতি, কি বললাম রাষ্ট্রপতি হতে গেলে ন্যূনতম 35 বছর লাগে। আচ্ছা উপরাষ্ট্রপতি, কি বললাম উপরাষ্ট্রপতি এন্ড তোমাদের কি রাজ্যপাল, রাজ্যপাল এই তিনটা পদাধিকারীর ব্যক্তি হতে গেলে তোমাদের কিন্তু অবশ্যই 35 ইয়ার্স কিন্তু হতে হবে ন্যূনতম বয়স। আচ্ছা 30 বছর বয়স
30 বছর দেখো আমাদের কি না আমাদের রাজ্যের এবং দেখো কেন্দ্রের আপার হাউস এন্ড রাজ্যের আপার হাউসে এই দুই কক্ষে কিন্তু 30 বছর আগে। আপার হাউস মানে কি রাজ্যের, দেখো রাজ্যের কি হয় না বিধান পরিষদ, আপার হাউস বিধান, বিধান কি বললাম বিধান পরিষদ, বিধান পরিষদ এন্ড আমাদের কেন্দ্রের আপার হাউস কি না রাজ্যসভা, রাজ্যসভা। তো এই দুই জায়গায় কিন্তু সদস্য হতে গেলে 30 বছর কিন্তু মিনিমাম এজটা লেগে থাকে। আচ্ছা 25 বছর মনে রাখবে, এই যে দেখো আমাদের লোকসভা লোয়ার হাউস, দেখো কেন্দ্রের লোয়ার হাউস লোকসভা, তো এই লোকসভা এন্ড হচ্ছে যে রাজ্যের লোয়ার হাউস কি না বিধানসভা, বিধানসভা এই দুই জায়গায় কিন্তু মিনিমাম যে সদস্য হতে গেলে তাদের কত এজটা লাগে না 25 ইয়ার্স কিন্তু এজটা লেগে থাকে। ঠিক আছে, তোমরা এখান থেকে আমাকে বলো যে এখানে আমাদের 45 ইয়ার্স এজ, দেখো আমাদের কিন্তু একটা আমাদের পদাধিকারী আছে, সেই ব্যক্তিটা নাম মানে কোন কোন পদের জন্য 45 বছর একটা মিনিমাম এজ লাগে, সেই পদটা কি আমাকে জানতে হবে। ঠিক আছে, তো সেই পদটা অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে 45 বছর মিনিমাম এজ লাগে কোন পদাধিকারীর ব্যক্তি হতে গেলে। ঠিক আছে, এটা কিন্তু প্রশ্নটা একটু ঘুরিয়ে করেছি, অবশ্যই কিন্তু ভেবেচিন্তে সকলে কিন্তু এটার জবাবটা দিবে। চলো নেক্সট আমরা কোশ্চেন নাম্বার 34 এ চলে যাব। দেখো সংবিধানের কোন অংশে মৌলিক অধিকার বর্ণিত আছে, দেখো সংবিধানের কোন অংশে মৌলিক অধিকার বর্ণিত আছে। আচ্ছা এখানে দেখো মৌলিক অধ্যায় আমাদের কি বলা হয়েছে না কোন অধ্যায়, অধ্যায় মানে আমাদের অ্যাকচুয়ালি বলা হয়েছে কি না পার্ট। আচ্ছা সংবিধানের পার্ট 1, পার্ট 1 এ মনে রাখবে কি আমাদের কি রাজ্যের ইউনিয়ন টেরিটরি আছে। আচ্ছা পার্ট 2, পার্ট 2 তে আমাদের কি আছে নাগরিকত্ব আছে, পার্ট 2 তে আমাদের কি আছে নাগরিকত্ব। আচ্ছা একটু লিখে দিচ্ছি, দেখো নাগরিকত্ব আমাদের কিন্তু পার্ট 2 তে আছে। কত থেকে কত নাম্বার যদি আর্টিকেল বলা হয় মনে রাখবে 5 থেকে 11। আচ্ছা ইউনিয়ন টেরিটরি ভারতীয় অঙ্গরাজ্য সমূহ, এটা আমাদের কিন্তু 1 থেকে 4 নাম্বার কিন্তু আর্টিকেলের মধ্যে আছে। এগুলো লিখে দিচ্ছি একটু, অবশ্যই তোমরা কিন্তু খাতায় নোট করে নিবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বারবার বলছি এই কোশ্চেন্স গুলো কিন্তু এক্সামে থাকে। দেখো পার্ট 3 তে কি আছে মনে রাখবে, আমাদের পার্ট 3 তেই কিন্তু আমাদের কি আছে আমাদের মৌলিক অধিকার কিন্তু বর্ণিত আছে পার্ট নাম্বার 3 তে। তো এই যে পার্ট নাম্বার 3, এটা যদি আমি বলি যে কত থেকে কত নাম্বার আর্টিকেল মনে রাখবে 12 থেকে 35 কিন্তু আমাদের পার্ট 3 কিন্তু আর্টিকেলের মধ্যে পড়ে যায়। আচ্ছা যদি বলি পার্ট নাম্বার 4, কি বললাম পার্ট 4, তো এই পার্ট 4টা আমাদের কি আছে মনে রাখবে পার্ট 4 এ আমাদের থাকে কিন্তু আচ্ছা সরি পার্ট 4 আমাদের দেখো পার্ট 3 কি হয়ে গেল মৌলিক অধিকার, পার্ট 4 এ মনে রাখবে তোমাদের কি না ডিপিএসপি, কি বললাম ডিপিএসপি ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, এটা কত থেকে কত নাম্বার ধারায় যদি বলা হয় মনে রাখবে 36 থেকে 51 কিন্তু কারেক্ট হয়ে যাবে। আর পার্ট 4 এতে দেখো পার্ট তোমার আইভিএ, কি বললাম পার্ট আইভিএ, এই যে পার্ট 4 এতে এখানে মনে রাখবে আর্টিকেল 51 এতে তোমাদের কি হতে এখানে দেখো মৌলিক কর্তব্যগুলো কিন্তু থাকে, মৌলিক কর্তব্য কিন্তু এখানে থেকে থাকে, যেটা তোমাদের 1976 সালে কিন্তু 42তম সংবিধান সংশোধনীতে কিন্তু যুক্ত করা হয়েছিল। তো এতগুলো কি পয়েন্টস কিন্তু এখানে বলে দিলাম যেগুলো তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট আমরা কোশ্চেন নাম্বার দেখো 35 এ চলে যাব। কি বলছে দেখো মন্ত্রীরা ব্যক্তিগতভাবে কার কাছে দায়িত্ব থাকেন, দেখো মন্ত্রীরা সবসময় ব্যক্তিগতভাবে কিন্তু প্রধানমন্ত্রীর কাছে কিন্তু দায়িত্বশীল হয়ে থাকেন। কোশ্চেন নাম্বার 35 এর রাইট আনসার অপশন নাম্বার দেখো ডি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট আমরা কোশ্চেন নাম্বার 36 এ চলে যাব। দেখো কি বলছে ভারতের প্রথম জাতীয় জরুরি অবস্থা কতবার মানে কোন সালে ঘোষিত করা হয়। এর আগে তোমরা আমাকে বলে ফেলো তো যে ভারতের জাতীয় জরুরি অবস্থা কতবার, আমি যদি বলি যে কতবার আমাদের আজ পর্যন্ত জাতীয় জরুরি অবস্থা আমাদের ঘোষণা করা হয়েছে, তোমরা বলে ফেলো কতবার হবে। দেখো ভারতের জাতীয় জরুরি অবস্থা আজ পর্যন্ত কিন্তু 3বার জারি করা হয়েছিল। একটা আমাদের 1962 1962, একটা আমাদের দেখো 1971 সাল, আরেকটা দেখো আমাদের 1975 সালে কিন্তু এই আমাদের 3বার কিন্তু জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়। ঠিক আছে, সঠিকটা তাহলে কি হচ্ছে আমাদের 1962 1962 সালে কিন্তু প্রথম জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল। এবারে দেখো একটু ছোট্ট করে মনে রেখে দিবে যে ভারতের প্রথম জাতীয় জরুরি অবস্থা 1962 সালে জারি করা হয় কেন, মনে রাখবে যে কি না ইন্ডিয়া ভার্সেস দেখো চায়না, ইন্ডিয়া চায়নার প্রথম যে যুদ্ধ ভারত চীনের যুদ্ধের প্রথম যুদ্ধে 1962 সালে কিন্তু প্রথম জাতীয় জরুরি অবস্থা কিন্তু ঘোষণা করা হয়। আচ্ছা 1971 এটা মনে রাখবে যে ভারত আর দেখো পাকিস্তানের কিন্তু যুদ্ধে, এই যে ভারত পাকিস্তানের যুদ্ধে কি না সেকেন্ড আমাদের জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল।
এন্ড 1975 সালে। এইটা মনে রাখবে যে ভারতের অভ্যন্তরীণ একটা কি বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল, তো সেই জন্য 1975 সালে ভারতের অভ্যন্তরীণ বিশৃঙ্খলার জন্য কিন্তু এই জাতীয় অবস্থা, জরুরি অবস্থা ঘোষণা করা হয়। ঠিক আছে, তো কোশ্চেন নাম্বার 36 অপশন নাম্বার দেখো এ কিন্তু কারেক্ট হয়ে গেল। নেক্সট আমরা চলে যাবো, দেখো কোশ্চেন নাম্বার 37 কি বলছে যে বিশ্ব ব্যাংক কত সাল থেকে কাজ শুরু করে। মনে রাখবে বিশ্ব ব্যাংকটা প্রথম কবে গঠিত হয়, এস্টাবলিশড কবে হয়, মনে রাখবে 1944 1944 সালে কিন্তু বিশ্ব ব্যাংক কিন্তু গঠিত হয়েছিল এবং কাজ শুরু করা চালু করে 1946 সালে। কবে শুরু করেছে? 1946 সালে। আচ্ছা, এই যে বিশ্ব ব্যাংক এটা কোথায় আছে মনে রাখবে না, কোথায় বলছি দেখো আমেরিকা কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে। বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায়? আমেরিকা আছে। আচ্ছা, আমেরিকার যদি বলি পার্টিকুলার কোন জায়গায়, আমেরিকার মনে রাখবে ওয়াশিংটন ডিসি। কি বললাম? ডিসি শর্টে লিখে দিচ্ছি, ওয়াশিংটন ডিসি তে কিন্তু আমেরিকার বিশ্ব ব্যাংক আছে। যে ব্যাংক কি করে না দারিদ্র দূরীকরণ এবং বিভিন্ন দেশকে কি করে ঋণ প্রদান করে। ঠিক আছে, তো চলো এটার কারেক্ট আনসার অপশন নাম্বার দেখো এ কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট আমরা চলে যাবো পরবর্তী কোশ্চেন নাম্বার দেখো 38 কি বলছে যে বর্তমানে কত টাকার কাগজের নোট ভারত সরকারের অর্থ দপ্তর দ্বারা প্রচারিত। দেখো 2 টাকা, 10 টাকা, 5 টাকা, 1 টাকা, কোনটা কারেক্ট হবে? এখানে দেখো ভারত সরকারের অর্থ দপ্তর কিন্তু প্রচার করে থাকে 1 টাকার নোট। দেখো 1 টাকার নোটে সব নোটেই কিন্তু আমাদের 200, 500, 100, 2000 প্রত্যেকটা নোটেই কিন্তু তোমরা আর রিজার্ভ ব্যাংকের গভর্নরের কিন্তু সিগনেচার দেখতে পেয়ে যাবে। এই একমাত্র 1 টাকার নোটেই কিন্তু অর্থ 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 কমিশনের যে বর্তমান চেয়ারম্যান মানে যে যখন থাকে তার কিন্তু স্বাক্ষর তোমরা দেখতে পেয়ে যাবে। আচ্ছা, বর্তমানে মনে রাখবে যে 16তম অর্থ কমিশনার কে, কত বললাম? বর্তমানের যে অর্থ কমিশনার কত? 16তম। তার নামটা কি না মনে রাখবে অরবিন্দ, অরবিন্দ পানাগরিয়া, পানাগরিয়া। তো অরবিন্দ পানাগরিয়া বর্তমানে 16তম অর্থ কমিশনের কিন্তু চেয়ারম্যান। চলো নেক্সট আমরা চলে যাব পরবর্তী কোশ্চেন নাম্বার দেখো 39 কি বলছে। তো তার আগে অবশ্যই বলবো আরেকবার, অবশ্যই সকলকে বলছি যে ক্লাসটা সত্যি ছুটি করে একটু লাইক করে দাও। অবশ্যই কিন্তু অনেক মোটিভেশন পাবো তোমাদের জন্য। নেক্সট কিন্তু আবার পরবর্তী দিনে কিন্তু আবার দেখো কালকে এই ক্লাসটা আমি দিচ্ছি, আবার নেক্সট আজ যদি এই ক্লাসটা দিই পরবর্তী আবার দেখো পরের দিনে কিন্তু আবার একটা আমি কিন্তু ক্লাস তোমাদের জন্য নিয়ে চলে আসবো। অবশ্যই বলবো কিন্তু লাইক করে ছোট্ট করে একটু ক্লাসটিকে সাবস্ক্রাইব করে দিবে। আমার মনোবল যদি বাড়ে তোমাদের প্রত্যেকদিন কিন্তু তোমরা এরকম কিন্তু জিকের ক্লাস কিন্তু পেয়ে যাবে। কোশ্চেন নাম্বার দেখো 39 কি বলছে যে 38তম ন্যাশনাল গেমস 2025 এর আয়োজক কোন রাজ্য। এইটা দেখো আমাদের হয়ে গেছে ন্যাশনাল গেমসটা। তো এই যে 38তম ন্যাশনাল গেমস 2025 এর দেখো এটা ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত কিন্তু চলেছিল। তো এটার আয়োজক কোন রাজ্য ছিল? দেখো মেঘালয়, উত্তরাখণ্ড, সিকিম না নাগাল্যান্ড, কোনটা কারেক্ট হয়ে যাবে? মনে রেখে দেবে যে এই যে ন্যাশনাল গেমস হয়েছিল এটা দেখো কোন রাজ্য না উত্তরাখণ্ড কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে। এটা 38তম ন্যাশনাল গেমস এর আয়োজক কিন্তু উত্তরাখণ্ড ছিল। আচ্ছা 39 39তম ন্যাশনাল গেমসটা মনে রাখবে এটা কিন্তু তোমার মেঘালয় হবে। চলো নেক্সট আমরা পরবর্তী চলে যাব কোশ্চেন নাম্বার দেখো 40 তে কি বলছে যে 2024 সালের ফেব্রুয়ারির তালিকা অনুযায়ী কোন দেশ বিশ্ব বাণিজ্যে প্রথম স্থান অধিকার করেছে। এখানে সঠিক উত্তর দেখো কি হয়ে যাবে, এই যে তোমরা দেখো একটা দেখতে পেয়ে যাচ্ছ এখানে দেখো ডব্লিউটিও, ডব্লিউটিও মানে কি ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। কি বললাম? ডব্লিউটিও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। ঠিক আছে, তো এটা যেটা আগে পরিচিত ছিল কি না গ্যাট নামে। ঠিক আছে, জেনারেল অ্যাসেম্বলি অফ ট্রাফিকস এন্ড ট্রেড, যেটা আগে পূর্ব নাম কি আমাদের গ্যাট নামে পরিচিত ছিল। ঠিক আছে, GATT। ঠিক আছে, তো এই যে গ্যাট, এই গ্যাট থেকে এখন বর্তমানে এই আমাদের ডব্লিউটিও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন নামে কিন্তু পরিচিত। তো এটাই যে ফেভার্সের তালিকা অনুযায়ী বলছে বিশ্বে বর্তমানে বাণিজ্যে প্রথম স্থানটা কে অধিকার করছে। দেখো এখানে দেখো তোমরা কিন্তু যে অপশন গুলো পেয়ে যাচ্ছ তাদের মধ্যে অপশন নাম্বার দেখো বি, ইউকে আমাদের কি ইংল্যান্ড কিন্তু যুক্তরাষ্ট্র কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে। তোমরা মনে রাখবে এই যুক্তরাষ্ট্র নয়তো বা চীন, এই দুই দেশের মধ্যে কিন্তু সবসময় প্রথম এবং দ্বিতীয় স্থান নিয়ে অদল বদল কিন্তু হয়ে থাকে। ঠিক আছে, কোনোবারে যুক্তরাষ্ট্র কোনোবারে চীন, এইভাবে কিন্তু এদের মধ্যে স্থানটা অদল বদল হয়। চলো নেক্সট আমরা পরবর্তী কোশ্চেন নাম্বার 41 এ চলে যাচ্ছি। দেখো কি বলছে 2021 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি 2023 সালের বিশ্বকাপ ক্রিকেট কোন দেশে অনুষ্ঠিত হয়। দেখো 2021 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়ার কথা ছিল কিন্তু করোনা প্যান্ডেমিকের কারণে কিন্তু আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফিটা হয়নি, যেটা 2025 সালে কিন্তু হয়েছে। এবং এতে কে জিতেছে? এতে দেখো ভারত কিন্তু আমাদের জিতে গেছে। এন্ড 2023 সালে এটা ক্রিকেট বিশ্বকাপ, এটাও কিন্তু আমাদের ভারতে হওয়ার কিন্তু আমাদের কোথায় 2023 এ বিশ্বকাপ কোথায় হয়েছে? আমাদের এই ভারতে হয়েছে। 2021 সালে যে চ্যাম্পিয়ন্স ট্রফি এখানে কিন্তু আমাদের কে জিতেছে? ভারত জিতেছে। এটা দেখো কোথায় হওয়ার কথা ছিল? ভারতে হওয়ার কথা ছিল, কিন্তু হয়েছে এই যে 2021 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি এটা হয়েছে কোথায়?
পাকিস্তান এন্ড কোথায় ইউএই ইউনাইটেড আরব অফ এমিরেটস এ কিন্তু এটা হয়েছে আমাদের দুবাইতে। চলো নেক্সট আমরা চলে যাবো আমাদের দেখো পরবর্তী কোশ্চেন নাম্বার দেখো 42 তে দেখো কি বলছে যে টু সিস্টার ছবিটি কার আঁকা। তোমরা ডান দিকে ছবিটা দেখেই বুঝতে পেরে যাবে ইনি হলেন আমাদের পাবলো পিকাসো। অপশন নাম্বার দেখো এ, অপশন নাম্বার এ হয়ে যাবে এখানে কিন্তু কারেক্ট আনসার। এবং লিওনার্দো দা ভিঞ্চি, এখান থেকে মনে রাখবে একটা শর্ট কোশ্চেন্স বলে দিচ্ছি, 1504 খ্রিস্টাব্দে কিন্তু লিওনার্দো দা ভিঞ্চি কি চিত্র এঁকেছিল না মোনালিসা। দেখো মোনা আচ্ছা একটু এক মিনিট, মোনালিসা কিন্তু চিত্রটা কিন্তু এঁকেছিল, মনে রাখবে 1504 খ্রিস্টাব্দ কিন্তু সেই ছবিটা ছিল। চলো এটার কারেক্ট আনসার টু সিস্টার, এটা কিন্তু পাবলো পিকাসোর কিন্তু আঁকা। নেক্সট আমরা চলে যাবো কোশ্চেন নাম্বার 43 তে দেখো কি বলছে ফ্যাদোমিটার এই যন্ত্রটার দ্বারা কি পরিমাপ করা হয়। দেখো ভূমিকম্প, সমুদ্রের গভীরতা, তাপমাত্রা, বায়ুচাপ, কোনটা কারেক্ট হয়ে যাবে। তোমাদের মধ্যে যদি কেউ সমুদ্রের গভীরতা মাপা বা ফ্যাদোমিটার যন্ত্রটার দ্বারা কি মাপা হয় সেটা যদি কেউ নাও জেনে থাকো, তোমরা দেখো তোমরা তো সবাই জানো যে ভূমিকম্প এটা কিসের দ্বারা, অপশন নাম্বার দিয়ে এলিমিনেট করতে থাকবে, ঠিক আছে। ভূমিকম্প এটা কিসের দ্বারা মাপা হয়, দেখো ভূমিকম্প মাপা হয় কিসের দ্বারা, ভূমিকম্প মাপা হয় কি সিসমোগ্রাফ, কি বললাম সিসমোগ্রাফ কিন্তু এর সাহায্যে ভূমিকম্প মাপা হয়। আচ্ছা বায়ুচাপ কিসে মাপা হয়, দেখো হয়ে যাবে কি না ব্যারোমিটার, বায়ুচাপ মাপা হয় ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে। আচ্ছা তাপমাত্রা আর তাপ দুটো জিনিসের কিন্তু একাধিক পার্থক্য আছে। দেখো তাপ মাপা হয় কিসে আমি যদি বলি, এন্ড তাপমাত্রা মাপা হয় কিসে, মনে রাখবে তাপমাত্রা মাপা হয় কিন্তু আমাদের থার্মোমিটার, কি বললাম থার্মোমিটারে কিন্তু আমাদের তাপমাত্রা মাপা হয়, তাপ মাপা হয় আমাদের কিন্তু ক্যালোরি মিটার কিন্তু যন্ত্রের সাহায্যে। আচ্ছা তো এখান থেকে দেখো অপশন আমরা কিন্তু এলিমিনেট করতে করতে পৌঁছে গেছি এবং আমাদের শেষ যেটা রয়ে গেছে সমুদ্রের গভীরতা, তো এটাই হয়ে যাবে আমাদের কিন্তু ফ্যাদোমিটারের কারেক্ট আনসার। ফ্যাদোমিটারের সাহায্যে আমাদের কি মাপা হয়, সমুদ্রের গভীরতা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। তাহলে অপশন নাম্বার দেখো সি হয়ে যাবে কোশ্চেন নাম্বার 43 এর জন্য কিন্তু রাইট আনসার। নেক্সট আমরা চলে যাবো কোশ্চেন নাম্বার 44 এ দেখো কি বলছে যে একটি কাঠের ব্লক জলে ভাসছে। তো দেখো জলের পরিবর্তে যদি অ্যালকোহলে ওই কাঠের ব্লকটাকে ছেড়ে দেওয়া হয় তখন সেটা কি ঘটবে। দেখো ব্লকটির উপরের অংশ অ্যালকোহলের উপরে থাকবে না, কোনো পরিবর্তন হবে না, ব্লকটি ডুবে যাবে না, সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ব্লকটি অ্যালকোহলে ভাসবে। দেখো একটা যখন কাঠের ব্লককে তুমি যখন জলের পরিবর্তে কি করবে না, যখন তোমরা অ্যালকোহলে ছেড়ে দিবে তখন দেখো কাঠের ব্লকটা কি হবে, এরকম যদি একটা পাত্রের মধ্যে অ্যালকোহলের মধ্যে তোমরা যদি এরকম কাঠের ব্লকটাকে ছেড়ে দাও তো সেটা অ্যালকোহলের মধ্যে কি ডুবে ভাসবে, মানে পুরোটাই সম্পূর্ণ কাঠের ব্লকটা ডুবে যাবে, বাট কিন্তু সেটা কি ডুবেই কিন্তু ভাসতে থাকবে, ঠিক আছে, জলের উপরিতলে। তো কোশ্চেন নাম্বার 44 দেখো ডিটা কিন্তু আমাদের এখানে সঠিক উত্তর কিন্তু হয়ে যাচ্ছে কারেক্ট আনসার, ঠিক আছে। তাহলে অপশন নাম্বার দেখো ডি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। নেক্সট আমরা চলে যাবো কোশ্চেন নাম্বার দেখো 45 এ বলছে কি না খাদ্য লবণের রাসায়নিক নাম কি। দেখো খাদ্য লবণ তোমরা দেখতে পেয়ে যাচ্ছ, খাদ্য লবণ এটাকে দেখো ইনিশিয়াল বলা হচ্ছে, তাহলে রাসায়নিক নাম হচ্ছে কি সোডিয়াম ক্লোরাইড, যেটাকে আমাদের কি দিয়ে প্রকাশ করা হয় NaCl সোডিয়াম ক্লোরাইড দ্বারা। তাহলে কি হয়ে যাচ্ছে সঠিক উত্তর আমাদের খাদ্য লবণের কিন্তু রাসায়নিক নাম NaCl। আচ্ছা এখানে তো NaCl সোডিয়াম ক্লোরাইড, তোমাদের যদি হঠাৎ করে পরীক্ষায় কোশ্চেন করে বলে যে NaOH এইটা কি, ভুল করে যেমন না তোমরা করে দাও যে এটা খাদ্য লবণ, দেখো এটা কিন্তু সম্পূর্ণ আলাদা। NaOH টা কি না, এটা হচ্ছে যে দেখো কস্টিক সোডার কিন্তু রাসায়নিক নাম কিন্তু NaOH কস্টিক সোডা, ক্লিয়ার। আচ্ছা তো তোমরা এখান থেকে আমাকে একটু বলে যাবে যে ধূমায়নমান সালফিউরিক অ্যাসিড কে কোন সংকেত দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে। চলো নেক্সট আমরা চলে যাব আমরা পরবর্তী কোশ্চেন নাম্বার দেখো 46 এ কি বলছে যে মানব দেহে কোন মৌলটি সবচেয়ে বেশি পরিমাণে থাকে। দেখো মানব দেহে কোনটা, হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন না নাইট্রোজেন, কোনটা কারেক্ট হয়ে যাবে। মনে রেখে দিবি যে মানব দেহে সবথেকে বেশি কিন্তু আমাদের অক্সিজেন থাকে, কতটা পরিমাণ 65% কিন্তু আমাদের সবচেয়ে বেশি পরিমাণে আমাদের যে মৌল থাকে অক্সিজেন। নেক্সট আমরা চলে যাব পরবর্তী কোশ্চেন নাম্বার দেখো 47 এ কি বলছে যে কোন রোগ নির্ণয়ের জন্য এলিজা পরীক্ষা করা হয়। দেখো এলিজা পরীক্ষা কিসের, তোমরা এখানে দেখো এইচআইভি দেখেই কিছুটা কেউ বুঝতে পারবে যে এডস দেখো AIDS অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম, এডস এর পুরো নামটা কি অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম। তো এডস এর পরীক্ষা করার জন্য দেখো কিন্তু এই এলিজা টেস্টটা করা হয়। আচ্ছা তো এডস রোগের মনে রাখবে যে ভাইরাসের নামটা কি না এইচআইভি হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস, ঠিক আছে। তো এইচআইভি হচ্ছে যে এডস এর ভাইরাস। তো দেখো এলিজা পরীক্ষা করা হয় এডস এর জন্য। আরেকটা মনে রাখবে যে সিরাম, কি বললাম সিরামের পরীক্ষা করা হয়, এই একই পরীক্ষা কি না এডস এর জন্য কিন্তু সিরাম পরীক্ষা করা হয়। আচ্ছা তোমরা এখান থেকে আমাকে ছোট্ট করে বলে ফেলো তো যে কচের পরীক্ষা কিসের জন্য করা হয়, মানে কচের পরীক্ষায় অ্যাকচুয়ালি কি পরীক্ষা করা হয়। আচ্ছা আরেকটা বলে ফেলো ভিসেরা
পরীক্ষা এটা কিসের জন্য করা হয়? আচ্ছা, তো এইগুলো কিন্তু একটু বলে ফেলেও। এখনো দেখো আমাদের কি আছে, লিপিড প্যানেল প্রোফাইল, এগুলো কিসের জন্য পরীক্ষা করা হয়? আচ্ছা, কচের পরীক্ষাটা আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো এটা কি, এটা হচ্ছে যে মল পরীক্ষা করা হয় কচের পরীক্ষায়, ঠিক আছে। আচ্ছা, ভিসেরা পরীক্ষাটা কি, একটু সবাই কিন্তু আমাকে এটা কমেন্টে তোমরা কিন্তু জানিয়ে যাবে। চলো নেক্সট আমরা পরবর্তী কোশ্চেন নাম্বার দেখো 48 এ চলে যাচ্ছি। এটা একবারে দেখো আমরা শেষের দিকে চলে এসেছি। কোশ্চেন নাম্বার 48 এ কি বলছে, নিম্নলিখিত কোনটির মধ্যে আমাদের কি রক্তের জমাট বাঁধতে সাহায্য করে? ভিটামিন দেখো এ, কে, ডি না ফলিক অ্যাসিড? আচ্ছা, এখানে কি হয়ে যাবে, মনে রেখে দেবে ভিটামিন কে কিন্তু আমাদের রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। দেখো তোমাদের ডান দিকে দেখো ছবিটা দেখাচ্ছি, এই ভিটামিন কেটা পাওয়া যায় কিসে? দেখো বিভিন্ন দেখো দেখো ভিটামিন কে যেমন আমাদের বিভিন্ন শাকসবজি, যেমন শাকসবজিতে আমাদের কিন্তু এই ভিটামিন কেটা কিন্তু পাওয়া যায়। আচ্ছা, ভিটামিন কে এর রাসায়নিক নামটা কি? ভিটামিন কে এর রাসায়নিক নামটা কি মনে রাখবে? কি না, ফাইটোন্যাপথোকুইনন। ফাইটোন্যাপথোকুইনন কিন্তু আমাদের হয়ে যাবে। আচ্ছা, ফাইটোন্যাপথোকুইনন কিন্তু আমাদের হয়ে যাবে ভিটামিন কে এর রাসায়নিক নাম। আচ্ছা, ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি হবে? মনে রাখবে যে ক্যালসিফেরল কিন্তু আমাদের হয়ে যাবে ভিটামিন ডি এর রাসায়নিক নাম। এন্ড ভিটামিন এ এটার রাসায়নিক নাম কি হয়ে যাবে? রেটিনল কিন্তু মনে রেখে দিবি, ঠিক আছে, রেটিনল কিন্তু মনে রেখে দিবে। আচ্ছা, ফলিক অ্যাসিড এটা কোন ভিটামিনের রাসায়নিক নাম? মনে রাখবে ভিটামিন বি9 এর কিন্তু রাসায়নিক নাম আমাদের কি? ফলিক অ্যাসিড। চলো নেক্সট আমরা চলে যাবো। এটার সঠিক উত্তর তোমাদের অপশন নাম্বার দেখো সি হয়ে যাবে। ভিটামিন কে কি না রক্তের জমাট বাঁধতে কিন্তু সাহায্য করে। চলো নেক্সট কোশ্চেন নাম্বার দেখো 49 এ কি বলছে, সুভাষচন্দ্র বসু কবে ফরওয়ার্ড ব্লক গঠন করেন? তোমরা দেখো ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল কবে? 1885 সালে। তো 1885 সালে ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল। এই জাতীয় কংগ্রেসে 1938 সালে সুভাষচন্দ্র বসু হরিপুরা অধিবেশনে পট্টবী সীতারামাইয়াকে কিন্তু হারিয়ে কি সভাপতি কিন্তু নিযুক্ত হয়েছিল। 1939 সালে ত্রিপুরী অধিবেশনে সভাপতি পুনরায় নিযুক্ত হয়, কিন্তু গান্ধীজির সাথে কিন্তু মতপার্থক্যের বিরোধের জন্য কি সেখান থেকে পদত্যাগ করে 1939 সালে সুভাষচন্দ্র বসু কিন্তু ফরওয়ার্ড ব্লকটা কিন্তু গঠন করে থাকে। ঠিক আছে, এই রকম ভাবে সিকোয়েন্সে রিলেট করে করে পড়বে, দেখবে কখনো কিন্তু তোমরা ভুলবে না। কোশ্চেন নাম্বার 50 দেখো আজকের দিনের শেষ কোশ্চেন বলছে দেখো হাতি গুম্ফা লিপি এটা দেখো কার সময়? তারপর দেখো এটা কলিঙ্গ রাজা খারবেল, দ্বিতীয় পুলকেশী আমাদের রাষ্ট্রকূট ধ্রুবের, থানেশ্বর রাজা হর্ষবর্ধনের। সঠিক উত্তরটা এখানে দেখো বলে ফেলার আগে তোমরা আগে বলে ফেলো তো, এই যে চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশী, এটা কি? চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশী সম্পর্কে জানা যায় কোন প্রশস্তির মাধ্যমে? মনে রাখবে যে আইহোল কিন্তু প্রশস্তির মাধ্যমে চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর বিষয়ে আমরা কিন্তু জানতে পারি। যেটা কে লিখেছিল না আমাদের এই যে দ্বিতীয় পুলকেশীর কে সভাকবি রবি কীর্তি। কি বললাম? রবি কীর্তি কিন্তু এই আইহোল প্রশস্তি লিখেছিল চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশী সম্বন্ধে কিন্তু যেখানে আমরা জেনে থাকি। তো দেখো এই যে হাতি গুম্ফা লিপি এটা কার? অপশন নাম্বার দেখো এ হয়ে যাবে তোমাদের কিন্তু কারেক্ট आंसर। কলিঙ্গরাজ খারবেল সম্পর্কে কিন্তু আমরা জেনে থাকি, ঠিক আছে। তো কলিঙ্গরাজ খারবেল হয়ে যাবে আমাদের হাতি গুম্ফা লিপির সময়ের কিন্তু সঠিক উত্তর। তো এই ছিল আজকের দেখো 50 প্লাস কিন্তু কোশ্চেন, যার মধ্যে তোমার আনসারটা কত হলো অবশ্যই কিন্তু সবাই, আমি বারবার বলছি, কমেন্টের মাধ্যমে কিন্তু আমাকে কিন্তু তোমরা সবাই কিন্তু জানিয়ে যাবে, ঠিক আছে। তো ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু বলবো দেখো আমাদের কিন্তু ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করো, পরবর্তী নেক্সট ধরনের এই ধরনের কিন্তু সুন্দর সুন্দর আমরা ভিডিও কিন্তু আমরা আমাদের চ্যানেলে কিন্তু নিয়ে আসবো। চলো দেখা হবে আবার পরবর্তী নেক্সট ভিডিওতে। আজকের জন্য ভিডিওটি এখানেই কিন্তু শেষ করলাম।